আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিভেদ নয়, ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি। মন্তব্য জামাত আমিরের। অচলাবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সিএসসি শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 20 জন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ অর্থ উপদেষ্টা। আজ প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ। কার্যকর হতে পারে আগামী অর্থ বছর থেকে। এবং নির্বাচনের আগে লুটফা অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড সহ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। রাজধানীর মহাখালী টিএনটি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। করাইল বস্তিবাসীদের বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া সহ নাগরিক সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে 40,000-এর মতো ঘরে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষের বসবাস। করাইলবাসী সুবিধাবঞ্চিত মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাসস্থান সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান নিজেকে এই এলাকার বাসিন্দা উল্লেখ করে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন, কৃষকের পাশে দাঁড়ানো আর তৃণমূল সহ সব পর্যায়ের মানুষের কল্যাণে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, মা বোনদের কাছে। আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। করাইলবাসী সহ ঢাকা 17 আসনের বিএনপি নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপির সমালোচনার রাজনীতির পরিবর্তে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় একথা জানান তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সারা দেশে 20,000 কিলোমিটারের মতো খাল খনন করবে। প্রত্যেক উপজেলায় সরকারি বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে। আগামীর রাজনীতির মূল ভিত্তি হবে ঐক্য। বিভেদ দূর করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জামাত আয়োজিত পলিসি সামিটে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। এ সময় দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. But what we need now more than ever before is a vision for the country which is backed by tangible, concrete actions which transforms. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচনে একটি দলের প্রতি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি। সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিশ্চিত না হয় তাহলে তো কিছু একটা আমাদের করতে হবে। এটাকে সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এই আলোচনা সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জামিল হাসান শান্ত রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। তখন আবার ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে,
আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ করেও নেতাকর্মীদের সতর্ক করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি। নানা আয়োজনে দুদিনব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তিনি একজন সৈনিক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন সিএসসি এম নাসির উদ্দিন। রাজধানীর নির্বাচন ভবনে পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিংকালে তিনি কথা বলেন। পোস্টাল ব্যালট নতুন উদ্যোগ, এটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান সিএসসি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকায় মোট 20 জন প্রত্যাহার করেছেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রশ্নোত্তর পর্বে ওমান ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এক ব্যক্তির কাছে অনেকগুলো পোস্টাল ব্যালট পাওয়ার বিষয়টিতে ইসির দৃষ্টি আকর্ষণ করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় ব্যালটের ভাঁজে বিএনপির ধানের শীষ প্রতীক পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর ইসমাইল জবিউল্লাহ। আর ব্যালটে ট্রাক মার্কা স্পষ্টভাবে না আসায় ইসির সমালোচনা করেন গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক হাসান। বড় ট্রাক ছোট ট্রাক, এটা আপনাদের আসলে বুঝার দরকার ছিল কিংবা এটা ভাববার দরকার ছিল যখন আপনারা এই ব্যালটটি তৈরি করেছেন। এই কারণে কিন্তু আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যালটটা নিয়ে এতগুলো কথা, সবগুলো ব্যালট দেয়া হলো, হাউ কাম 3টা দলের ব্যালট মাথায় চলে গেল আর বিএনপির ব্যালটটা চলে গেল মধ্যখানে। এটা এত আলোচিত যে এটা নিয়ে আমি আর বলতে আমার লজ্জা লাগছে যে ইনস্টিটিউশন লাইক নির্বাচন কমিশন ক্যান ইনভলভ ইটসেলফ ইন সাচ কাইন্ড অফ, কি বলবো, আমার খারাপ লাগছে বলতে। অনুষ্ঠানে ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার সলিম আহমদ খান বলেন, প্রবাসে পোস্টাল খরচ বাঁচাতে একসাথে অনেক প্রবাসী একই জায়গায় ব্যালট পাঠানোর ঠিকানা দিয়েছিলেন। কোন কোন জায়গায় পোস্টম্যানরা, সে একটা পোস্টম্যান এক্সাম্পল আমি বাহরাইনে দিচ্ছি, বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্টম্যান 100, 200, 50, 40টা খাম নিয়ে গেছে, একটা বিল্ডিং এ 20 জনের অ্যাড্রেস দিয়ে গেছে। তখন বলছে আচ্ছা আশেপাশের বিল্ডিং এ তো আপনাদেরই লোকজন, এসব তো একই, দিয়ে যে আপনার কাছে, ওকে দেন আমরা ডিস্ট্রিবিউট করব। এরকম আন্ডারস্ট্যান্ডিংও হয়েছে বিভিন্ন জায়গায়। এ সময় পোস্টাল ব্যালট নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন সিইসি। সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তাভাবনা আসে। 122টা দেশ থেকে আমাদের প্রবাসীরা এনরোলমেন্ট করেছেন। ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন, এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। ভুল বোঝাবুঝি হয়, কেউ যদি কনফিউজ থাকে তো আপনারা একটু ক্লিয়ারিফিকেশনটা দিবেন আমাদের পক্ষ হয়ে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 20 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সারা দেশে এ সংখ্যা অর্ধশতাধিক। বুধবার থেকে প্রার্থীর চূড়ান্ত তালিকা এবং প্রতীক বরাদ্দ শুরু করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, দ্রব্যমূল্য বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয়েছে। এতে চাকরিজীবীরা খুশি হবেন বলে জানালেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, আজ পে কমিশন তাদের সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। নতুন বেতন আগামী জুলাই থেকে কার্যকর হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দরকারি অনেক জিনিসের দাম বাড়লেও 11 বছর ধরে বেতন বাড়েনি সরকারি চাকরিজীবীদের। এতে চরম বিপাকে পড়েছেন তারা। অবশেষে তাদের সুখবর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো চূড়ান্ত করেছে পে কমিশন। 20টি গ্রেডই থাকছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করছে কমিশন। অন্যান্য ভাতা মিলিয়ে 20তম গ্রেডের বেতন হবে 40,000 টাকা। বুধবার প্রধান উপদেষ্টার কাছে তারা প্রতিবেদন জমা দেবে। রিপোর্টে দিচ্ছে, এটাই তো একটা প্রথম পদক্ষেপ। রাসূল ভাই বলেন
যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে, ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে। চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে মোরাললেস, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়, আমাদের রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপার আছে, প্রাইভেসিটার ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। প্রতিবেদন যাচাই বাছাই করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। নতুন বেতন কার্যকর হতে পারে আগামী জুলাই থেকে। এতে বাজেটে 80 থেকে 90 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পরবর্তী সরকারের জন্য এটা চাপ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। আমাদের করতে হবে কেন, ইমপ্লিমেন্টেশন তো করবে আপনার সরকার রুল অনুযায়ী। না কিছুই বলবেন না, যেই সরকারই আসো কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ নেওয়ার ডেফিনেটলি, যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লেষ থাকবে, সেটাকে সরকারের আবার জানবে যে কিভাবে এটা ইসে করা যায়, কিভাবে করবে, কিভাবে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দ্রব্যমূল্যে তেমন প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। সরকারি চাকরিজীবীদের বেতনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মনে করছেন অর্থ উপদেষ্টা। নির্বাচন যাকে ভোট দেবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য তুলে ধরেন। প্রেস সচিব জানিয়েছেন, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন দেওয়া হয়। সভায় স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন এবং বেশ কিছু চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নারায়ণগঞ্জ 5 আসনে বৈধ 9 জন প্রার্থী জনগণের মন জয় করতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে অনেকটা স্বাচ্ছন্দ্যে আছেন বিএনপির মনোনীত প্রার্থী 3 বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তাকে টেক্কা দিতে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে আছে জামাতে ইসলামের নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটের সিরাজুল মামুন। মনির হোসেন তপু রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর 2 তীর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 5 আসন। নদীর পশ্চিম পারে রয়েছে সদর এবং পূর্ব পারে বন্দর থানা। একসময় শীতলক্ষ্যা নদীর পারে গড়ে ওঠে পাট শিল্প। এ শিল্পের বিকাশের সাথে সাথে প্রাচ্যের ডেন্ডি হিসেবে পরিচিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4,85,000 ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটাতে আমি ছিলাম এবং আছি, এই জনসমাজের কিন্তু আমিও একজন। এই সমাজ যা দুর্ভোগ করছে তার মধ্যে আমিও একজন এই দুর্ভোগের সাথী। অতএব আমি যখন মুক্তি পাবো এই চিন্তা করে আমি বলবো যে আমার নারায়ণগঞ্জের বাসী যারা আছে নারায়ণগঞ্জ পাচ্ছে তারা আমার দিকে তাকাই আছে। আমি ইনশাল্লাহ আমার দায়িত্ব যথাযথ ইমানের সহিত পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি তো যতটুকু ঘুরে দেখি আর কি, যে খুবই পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। তবে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে পুরো জাতির একটা বড় অংশই কিন্তু এই পুরনো যে অবস্থাটা তারা চাচ্ছে না। তরুণদের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তারা আমাদের উপরে রাখতে চাইতেছে, এটা খুবই স্পষ্ট, ইট ইজ ভেরি অবভিয়াস। কাজে আমরা খুব ভালো একটা ফলাফলের আশা করছি। আলোচিত এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, গণ অধিকার থেকেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনির হোসেন তপু, ATN বাংলা, নারায়ণগঞ্জ।
ঢাকা 18 সংসদীয় আসনে বইছে নির্বাচনের আমেজ। প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও এনসিপির প্রার্থীর মধ্যে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা ভোটারদের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 18 আসনের খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চায়ের দোকান কিংবা আড্ডা, সব জায়গায় এখন আলোচনার মূল কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও তুরাগ থানা নিয়ে ঢাকা 18 সংসদীয় আসন। এখানে বিএনপি প্রার্থী হয়ে লড়বেন SM জাহাঙ্গীর হোসেন, জামাতে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাই বিএনপি ও এনসিপি প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এইবারে নির্বাচনটা ভিন্ন, যে এতগুলো মানুষ যার জীবন দিল একটা নির্বাচনের জন্য, এতগুলো মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যার জীবন দিল, সেই জায়গাটা মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। মানুষ ভুলেই গিয়েছে যে মানুষ ভোট বলে একটা কথা আছে। তো মানুষ আশা করতেছে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যেই স্লোগানে গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমি মানুষ বিশ্বাসী, সেই জায়গাটা মানুষ আছে। এদিকে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। কেউ যদি চাঁদা চাই বা কিছু দিতে হবে তাহলে আমাদের সমস্যা। আমরা চাই সবকিছু যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এটুকুই। ওনারা তো অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি তো আর বাস্তবায়ন হয় না। এই নির্বাচনটা আমি মনে করি সঠিকভাবে হচ্ছে কিনা এবং বহির্বিশ্বে এটাকে কতদূর গ্রহণযোগ্যতা নেবে আমার বোধগম্য আসে না। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,88,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 3,02,000 আর নারী ভোটারের সংখ্যা 2,86,000। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করেননি। তাই তিনি আপোষহীন নেত্রী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন। বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়ার কসবা হাইস্কুল মাঠে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাসসুম রাত্রি, কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুর আগেও বেগম খালেদা জিয়া কোন ষড়যন্ত্র, চক্রান্ত, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের সঙ্গে তার খালেদা জিয়া কখনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, খালেদা জিয়ার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফিসে যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করে হুমকি দিয়েছে তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। ডেনমার্কের অংশ আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প কেন অত্যাধিক মনোযোগী সে বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের তুলে ধরা যুক্তিকে উপহাস করায় ফ্রান্সের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার খেলার খবর। রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে বিপিএল এর
এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। ফাইনাল থেকে মাত্র 1 ম্যাচ দূরে এখন মেহেদী হাসান মিরাজের দল। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয় পাইয়ে দেয় ক্রিস ওকস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাত্র 112 রানের টার্গেটে নেমে দলের 2 রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপর পারভেজ হোসেন ইমন 18 রান করে দলের হাল ধরে রাখলেও তার বিদায়ে আবারও খেই হারায় সিলেট। শেষ ওভারে 9 রানের দরকার ছিল তাদের। প্রথম 5 বলে 3 রান নেওয়ার পাশাপাশি মঈন আলীর উইকেটও হারায় সিলেট। শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইটান্সকে জয় পাইয়ে দেয় ক্রিস ওকস। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে মাত্র 111 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। খালেদ আহমেদ 14 রানে 9 উইকেট নিয়ে রংপুরের ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিভেদ নয়, ঐক্যই হবে আগামীতে রাজনীতির মূল ভিত্তি। মন্তব্য জামাতে আমিরের। অচলাবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের ভুল বোঝাবুঝির হয়েছে। সিএসসি শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 20 জন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ। অর্থ উপদেষ্টা আজ প্রধান উপদেষ্টাকে পে কমিশনের রিপোর্ট পেশ। কার্যকর হতে পারে আগামী অর্থ বছর থেকে। এবং নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।